দেশে ইন্টারনেট ব্যবহারের ব্যাপক প্রসারের ফলে সাইবার জগতে অধিকার সুরক্ষার বিষয়টি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাইবারে সংঘটিত বিভিন্ন অপরাধের মধ্যে নারী ও শিশুর প্রতি সংঘটিত অপরাধগুলো অত্যন্ত সংবেদনশীল। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগী ব্যক্তিরা এই ধরনের অপরাধের শিকার হওয়া সত্ত্বেও তা প্রতিরোধ এবং প্রতিকারে বিভিন্ন রকম আইনি ব্যবস্থা নিতে অগ্রসর হন না। নারী ও শিশুর প্রতি সাইবার সহ যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এবং আরও 14টি সংগঠনের সমন্বয়ে নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধ প্ল্যাটফর্ম বা সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে। সেই প্ল্যাটফর্মের কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ব্লাস্ট সংলাপের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অ্যাসোসিয়েট ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং উপদেষ্টা সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন। এবং আমার অন্য পাশে আছেন ফেরদৌসী আক্তার, সদস্য নারী পক্ষ। আমি প্রথমেই ফেরদৌসী আপার কাছে চলে যাচ্ছি। সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধের সম্মুখীন হওয়ার কারণে ভুক্তভোগী ব্যক্তির ব্যক্তিগত জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে বলে আপনি মনে করেন? একটা যেটা সবসময় আমরা দেখতে পাচ্ছি, সে নিজেকে গুটিয়ে ফেলে। কারণ আমাদের সমাজে এখনো একজন নারী যে কোনো সহিংসতার শিকার হলে তাকেই বেশি দোষারোপ করা হয়। সেই কালচারটা কিন্তু আমরা সবসময় দেখছি এবং সেই কারণেই যত রকম প্রতিকারই থাকুক না কেন, যে ধর্মীয় ভাবে সামাজিক ভাবে সেটা তার পরিবারের ভিতর থেকেও কিন্তু বেশি, আমরা যেটা দেখি যে ভিতর থেকে বাধাগুলো কিন্তু বেশি আসে, তাকে সব ধরনের যোগাযোগ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয় যে তুমি অ্যাকাউন্ট খুলছো, তোমার কারণে এটা হয়েছে, তুমি এটা করতে গেছো কেন। কিন্তু বিষয় হচ্ছে যে এখন যে জগৎ, এই সোশ্যাল মিডিয়া বলি, ইন্টারনেট, মানে আমাকে তো ওই প্ল্যাটফর্মের সাথে থাকতেই হচ্ছে, কানেকশনটা আমার লাগবে, সেটা আমার ন্যাশনালি হোক ইন্টারন্যাশনালি হোক। কারণ এখন আমরা যেটা দেখছি যে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এইটার থেকে সরে আসা যাবে না। এটার খারাপ দিকগুলো নিয়ে কিভাবে প্রতিকারটা পাওয়া যায় সেটা দেখতে হবে, আর ভালো দিকগুলো চর্চা করতে হবে। সো সেই জায়গাটা কিন্তু আসলে এখনো আমাদের মানে সচেতনতার বাইরে রয়ে গেছে। সো সেইটা আসলে খুব দরকার। আর ব্যক্তিগতভাবে নিজেকে গুটায় নেওয়া যেমন আছে, তেমন একই সাথে তার বন্ধু বান্ধবের থেকে নিজেকে দূরে রাখা। তার হয়তো অ্যাকাউন্ট সে ক্লোজ করে দিল, কিন্তু ওইটার জন্য যে আসল যে প্রতিকার, আইনের যে প্রতিকার, সেইটা কিন্তু সে আসলে দিচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপা। আমি এবার চলে যাচ্ছি প্রিয়া আপুর কাছে। প্রিয়া আপুর কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের নারী ও শিশুর সাইবার সংক্রান্ত এই ধরনের অপরাধের বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য কি ধরনের আইন প্রচলিত আছে? ধন্যবাদ আফ্রিদা। প্রথমত আমি যদি আমাদের একদম কলোনিয়াল এরায় চলে যাই, আমাদের যে প্যানেল কোড আছে সেখানেই কিন্তু কিছু ধারা আছে, যদিও সেগুলো অনলাইন কোনো ভায়োলেন্সের জন্য কোনো ডিরেক্টলি প্রযোজ্য না, কিন্তু এই যে কাউকে হুমকি দিয়ে কিছু করার জন্য বা ইভেন অশ্লীল কোনো কন্টেন্ট ছড়িয়ে দেয়া, এগুলোর জন্য কিন্তু ধারা আছে। কিন্তু সমস্যা যেটা রয়ে যায় সেটা এই যে অশ্লীল শব্দটা নিয়ে আমার সমস্যা আছে, যেটা ইনফ্যাক্ট এই কলোনিয়াল এরার পর থেকেই যে আমাদের নতুন নতুন অনেক আইন হয়েছে সেখানে সেই শব্দটা কিন্তু তারা রেখে দিচ্ছে, এবং এই অশ্লীল শব্দের কোনো ডেফিনেশন নাই, এবং আমার মতে এটা হতেও পারে না। তো এই শব্দটাই বাদ দেওয়া দরকার। একটা জিনিস যদিও হ্যাঁ পজিটিভ হয়েছে, রিসেন্ট একদম যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়েছে সেটার ড্রাফটগুলোতে এই অশ্লীল শব্দটা নিয়ে এসেছিল ওরা। আমি জানি যে অনেক পরামর্শকের অনেক ডিবেটের কারণে ইভেন সরাসরি অ্যাকচুয়ালি ব্লাস্টের থেকে আমরা ওদের সঙ্গে পরামর্শ দিয়েছিলাম, তখন কিন্তু সেই শব্দটাকে বাদ দেওয়া হলো। তো থ্যাঙ্কফুলি আমি সেই আইনেও আসবো, সেখানেও কিছু সমস্যা রয়ে গেছে, কিন্তু আপাতত অ্যাটলিস্ট সেই অশ্লীল শব্দটা এই নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে নাই। আবার যদি একটু এই যে প্যানেল কোডে ফেরত যাই, তো সেই যে বললাম যে কাউকে হুমকি দেওয়া, এগুলো আছে আইন, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অনলাইন কন্টেন্টের ক্ষেত্রে ওভাবে ব্যবহার হয় না, কেউ করেও না, পুলিশও সেগুলোতে তেমন কোনো মামলা দেয় না বা মামলা নেয় না, এবং এইসব আইনের আন্ডারে কেউ ভাবে করে মামলা করেও না।
এখন একদম নতুন যেটা সাইবার সুরক্ষা অধ্যাদেশে যদি চলে আসি, সো ফাইনালি আমাদের এই আমরা যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তার আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার আগে সেকশন 57 ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট দেখি, সবগুলোতেই কিন্তু এই যে ডিরেক্টলি নারী বা শিশুর প্রতি যে অনলাইন সহিংসতা সেটাকে নিয়ে আসলে ওভাবে কখনোই অ্যাড্রেস করে নাই। সেগুলাকে মূলত অ্যাকচুয়ালি অপব্যবহারের জন্যই, কারো ফ্রিডম অফ এক্সপ্রেশনকে হনন করার জন্যই মোটামুটি রাখা হয়েছিল ইন লট অফ ওয়েজ। আমি ওটা এখন ডিটেইলে বললাম না আর, কিন্তু সবসময় বলা হতো যে এগুলা নারী আর শিশুকে কোনো না কোনোভাবে প্রোটেকশন দেয়, যেটা কখনোই দেয় নাই। আসলে ওগুলার আন্ডারে ওভাবে করে মামলাও কখনো হতো না, আর কখনো যদি কেউ করতেও চাইতো সেগুলো ওভাবে নেওয়া হতো না, আমি যতটুকু আমার কাছে আমার যতটুকু জানা আছে। কিন্তু এই যে নতুন আইনটা হলো সেখানে ফাইনালি কিছু ডিরেক্ট অফেন্সেস, যে রিভেঞ্জ পর্ন, যে আপাও যেগুলোর কথা বলছিল, তারপরে অনলাইন যৌন হয়রানি, তারপরে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়ালকে ব্যবহার করা, এগুলো ফাইনালি নিয়ে এসছে এখানে। আবারও একটা সমস্যা রয়ে গেছে, সেটা হলো যে পরামর্শকদের থেকেই ডেফিনেশন যেগুলো ওনারা নিয়েছিল সেখান থেকে ওনারা ভিতরে ভিতরে কিছু আরো আবার অস্পষ্ট শব্দ রেখে দিয়েছে, যেটা আবার অপব্যবহারের সুযোগ রেখে দেয়। সো ফর ইনস্টেন্স রিভেঞ্জ পর্নের কথা যদি বলি, যেটা আমরা জেনারেলি রিভেঞ্জ পর্ন যেটা বুঝি যে কারো সম্মতি দিয়ে বা সম্মতি ছাড়া যদি কোনো কন্টেন্ট বানানো হয়, পরে সেই কন্টেন্টটাকে সম্মতি ছাড়া যদি প্রচার করা হয়, ইন্টিমেট কোনো কন্টেন্ট, ভিডিও হোক ছবি হোক, সেটাকে জেনারেলি আমরা রিভেঞ্জ পর্ন বুঝি। কিন্তু আমাদের আইনে এতটুকু রেখে আবার একটা পার্ট রেখে দিচ্ছে, সেটা যদি আরেকজনকে কোনো হার্ম করে সেক্ষেত্রে সেই হার্মের পার্টটা আসলে দরকার ছিল না। দ্য মোমেন্ট আপনার ইন্টিমেট ছবি আপনার কি বলে আপনার সম্মতি ছাড়া ছড়িয়ে দিচ্ছে, সেখানেই অপরাধটা হয়ে যাওয়া উচিত। হার্ম হলো কি হলো না, ওটা তো আসলে একটা ব্রড ব্যাপার, ওটা মানে অনেক দিকে চলে যায়। আর আবার যদি এই যে আমরা অনলাইন যৌন হয়রানি যেটা নিয়ে এসছে এখানে, সেটার ডেফিনিশনেও অনেক কিছুই রেখেছে পরামর্শকরা যা দিয়েছিল সেখান থেকে, কিন্তু মাঝখানে আবার পোর্নোগ্রাফিক কন্টেন্ট, পোর্নোগ্রাফিক কিছু একটা এগুলো রেখে দিয়েছে। সেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটা মানে প্রবলেম্যাটিক ইস্যু, কারণ প্রথমত এখানে তো আর পোর্নোগ্রাফিকে ডিফাইন করে নাই, আর আমাদের পোর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট বলে একটা আলাদা আইন আছে। সো সেখানে পোর্নোগ্রাফিকে খুবই ব্রডলি ডিফাইন করা এবং অনেক অপব্যবহারের সুযোগ রেখে দিয়েছে, এবং অ্যাকচুয়ালি আমার জানা মতে অপব্যবহার হয়েছেও। ইনফ্যাক্ট পার্সোনাল কোনো রিজনসে কারো কাছে কারো কন্টেন্ট ছিল, সেটাকে সে পরে গিয়ে সেটাকে ব্যবহার করে বলছে যেটা পোর্নোগ্রাফি বলে, তার আগেনস্টে মামলা করে দেয়, এগুলো অপব্যবহার হয়েছে। কারণ আমাদের ওখানে পোর্নোগ্রাফিটা খুবই ব্রডলি ডিফাইন করা, অর্ধনগ্ন, একজনের কাছে একটা কিছু সেমিনিউড হতে পারে, আরেকজনের কাছে আরেকটা হতে পারে। তো সেই শব্দগুলাই যখন আবার আমরা এখানে মাঝখানে ঢুকে দিচ্ছি, সেখানে নারীদের আগেনস্টেই অপব্যবহার করার সুযোগটা রয়ে যাচ্ছে। সো এটা একটা সমস্যা। সো অ্যাগেন একদিকে পজিটিভ যে ফাইনালি একটু ডিরেক্টলি কোনো নারী বা শিশুর এগেনস্টে এই যে অনলাইন ভায়োলেন্স সেগুলোর কিছু অপরাধ চলে এসছে, কিন্তু এই যে আমাদের সবসময় ডেফিনিশন নিয়ে একটা সমস্যা, সেটা আপনি কলোনিয়াল এরার ল দেখেন বা একেবারে নতুন আইন দেখে থাকেন। আর এছাড়া যেটা এমনিতে অনেক এই যে ইভেন সাইবার সাপোর্ট ফর উমেন অ্যান্ড চিলড্রেনেও যেসব ভুক্তভোগীরা আসেন, ওনাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেকেই মামলা করে থাকেন পোর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টের আন্ডারে, কারণ যেহেতু ওই আইনটা কোনো শিশু বা নারী বা যে কোনো কারোই পোর্নোগ্রাফিক কন্টেন্টকে ছড়িয়ে দেওয়াকে অপরাধ বলে গণ্য করে। তো সেটাকে যেহেতু আমাদের ওরকম কোনো সুনির্দিষ্ট বা কোনো আইন ওভাবে ছিল না, তো সেখানে সেই আইনটা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। বাট প্রতিটা আইনে আপনি যেটা নোটিস করুন, আমি বলেই যাচ্ছি বারবার, যে অস্পষ্টতার ব্যাপারটা রয়ে যাচ্ছে এবং অপব্যবহারের, ইভেন নারীদের এগেনস্টে অপব্যবহারের সুযোগটাই রয়ে যাচ্ছে। অ্যাগেন আমাদের টেলিকমিউনিকেশন অ্যাক্ট, যেটা ওখানেও যে কাউকে অশ্লীল বার্তা পাঠানো বা জোর করা পাঠানোর জন্য, এটাকে কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট বলে। কিন্তু অ্যাগেন এই যে অশ্লীল শব্দটা, তো আমি যদি র্যাপ আপ করি এই পার্টটাকে, যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটা পজিটিভ সাইড, যে ফাইনালি যে রিভেঞ্জ পর্ন বা অনলাইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল ক্রিমিনালাইজ করে কিছু ধারা নিয়ে আসা হয়েছে, কিন্তু এই যে অস্পষ্টতাগুলো রেখে দেয় ডেফিনিশন গুলাতে, সেগুলো আমাদের একটা বড় সমস্যা।
প্রিয়াপুর কাছে আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সাইবার সহিংসতার ভুক্তভোগীরা কি কি উপায়ে তাদের এই সহিংসতার শিকার হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে অভিযোগ জানাতে পারেন, এবং এই প্রক্রিয়ায় আইনি সহায়তা পেতে তারা কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন? প্রথমে যদি বলি, মানে আইনি সহায়তা নেওয়ার আগে ওনারা অবভিয়াসলি কোনো প্ল্যাটফর্মকে ওনারা কমপ্লেইন করতে পারেন যদি ওনারা সেটা সরাতে চান। আর আইনি পদক্ষেপ নিতে গেলে, যেটা ফেরদৌসী আপা বলছিলেন, প্রথমে জিডি করো, তারপরে এই যে পুলিশের নানা রকম ইউনিট গুলো আছে, সাইবার ক্রাইম ইউনিট আছে, আবার উমেনদের জন্য আলাদা সেল আছে, সব ঠিক আছে। তারপরে আপনি অবভিয়াসলি মামলা করতে পারেন, সেটার জন্য অবভিয়াসলি একটা আইনজীবীর দরকার। আর যদি এগুলোকে খুব কমপ্লিকেটেড মনে হয়, আপনি কোনো সংস্থার সাহায্য নিতে পারেন। এই ক্ষেত্রে যেমন এই যে সাইবার সাপোর্ট ফর উমেন এন্ড চিলড্রেন, যেমন মানে আপনাকে এইসব সব ধরনের সাহায্য করতে বা সাপোর্ট দেয়। কিন্তু প্রথমত ওনাদের ভয় থাকে হলো যে অলরেডি কন্টেন্টটা অনলাইন আছে, বা ইদার ওনার কন্টেন্ট বা কোনো থ্রেট পাচ্ছেন উনি, ওগুলো অলরেডি অনলাইন, ওইটা নিয়ে একটা ভয়। সেকেন্ড ভয় হলো এবার এটাকে নিয়ে যখন আমি কমপ্লেইন করতে যাব, আমার পরিবার কি বলবে বা সমাজ কি বলবে। সো সেটার জন্য ওনারা অনেকেই দূরে চলে যায়। আর এটা খালি এমনিতেই বলছি না, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হয়। অনেক এই যে কমপ্লেনেন্টরা, ইভেন আমি কয়েকজনকে পাঠিয়েছি যে সাইবার সাপোর্ট ফর উমেন এন্ড চিলড্রেনের প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট হেল্প নিতে। এটাই সমস্যা হয় যে ওনারা বারবার কল করে করে বলে যে আমার আব্বু কি বলবে, আমার আম্মু কি বলবে, আমি তো এখন যেতে পারবো না এখানে, যে আমাকে তো বলছে জিডি করতে, কিন্তু আমি তো যেতে পারবো না। সো এটাই সমস্যা হতে থাকে। সেটা একটা কমপ্লিকেটেড ইস্যু। আরেকটা সমস্যা সেটা হলো যে ওনারা একদিকে চায় অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্টেন্টটা অনলাইন থেকে চলে যাক, আবার আরেকদিকে ওনারা মামলাও করতে চায়। সো মামলা করতে গেলে তো অফকোর্স কন্টেন্টটা থাকতে হয়। সো সেই ক্ষেত্রে একটা সমস্যা। অবভিয়াসলি প্রথমে যদি আপনি এফআইআর করেও ফেলতে পারেন, বা আপনি যদি ডিরেক্টলি কোনো ট্রাইব্যুনাল বা কোথাও কোনো অন্য কোর্টে যদি আপনি ডিরেক্টলি মামলা করেও থাকেন, সেটা পরে গিয়ে কিন্তু ফরেনজিক এভিডেন্সে ওটা বাদ পড়ে যাবে, তো মামলাটা চলবে না। সে কারণে এটা একটা কমপ্লিকেটেড ইস্যু। কিন্তু আমার মতে যদি আপনি একটু মানে অন্যান্য দেশের এক্সাম্পল দেখেন, এগুলা কিন্তু এই সমস্যাটাকে দূর করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। যে কিছু টেকনোলজি আছে ইনফ্যাক্ট, যেগুলোর দ্বারা ওনারা লয়াররা ব্যবহার করে থাকে, যে সেটা দিয়ে কিভাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিয়েল টাইমে যে কন্টেন্টটা, সেটাকে কোনো একটা অ্যাপ্লিকেশনের দ্বারা রেকর্ড করা, যেখানে মেটা ডেটা সহ রেকর্ড হবে, সো দ্যাট আপনাকে পরে গিয়ে না বলে যেটা তো ফেক কন্টেন্ট বা আপনি যেটা দিচ্ছেন সেটা না হয়। কিন্তু সেটা হয়তো বা অন্যান্য দেশের লয়াররা ব্যবহার করছে, এখানে হয়তো এটা এই যে গভর্নমেন্টের থেকে বা এই যে পুলিশের সেলগুলো আছে, ওনারাই যদি সেই সুযোগটা দেয় বা সেই হেল্পগুলা করে থাকে, তাহলে হয়তো বা ভুক্তভোগীদের জন্য অনেক ইজি হয়ে যেত কমপ্লেইনগুলা করা। আরেকটা হলো এই যে বিভিন্ন সেল আছে যে পুলিশের, এটাও তো কমপ্লিকেটেড। হয়তো বা আপারা কাজ করছেন, ওনারা জানে, বা এই প্ল্যাটফর্ম কাজ করছে, ওনারা জানে। আমি বিভিন্ন টাইমে এগুলো নিয়ে গবেষণা করা হয় বা দেখা হয়, আমি জানি। কিন্তু না জানলে ইট ইজ কমপ্লিকেটেড, বিকজ এতগুলো হেল্পলাইন, এতগুলো কিছু, কোথায় যাব এক্স্যাক্টলি, আমি কোথায় যোগাযোগ করব, সেটা সবকিছু একটা ওয়ান ইউনিটের মধ্যে আনা দরকার। এবং এই যে এত কমপ্লিকেট করা, আপনার নিজে এসে জিডি করেন বা আপনি আরেকটা করে মামলা করেন, এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, তাহলে ওদের চ্যালেঞ্জেস গুলো আর একটু কমে আসতো আমার মতে। থ্যাংক ইউ। 1 থেকে 31 অক্টোবর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এই বছরের প্রতিপাদ্য অনলাইনে সুরক্ষিত থাকুন বা স্টে সেফ অনলাইন। অনলাইনে সুরক্ষিত থাকতে যে কেউ 4টি সহজ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তার মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, স্ক্যাম চিহ্নিত করতে পারা এবং তা রিপোর্ট করা, এবং একই সাথে আপনার ডিভাইসের সফটওয়্যার আপডেটেড রাখা। আমি আমার পরের প্রশ্ন নিয়ে ফিরদৌসী আপার কাছে আবার চলে আসছি। ফিরদৌসী আপা, আপনার কাছে আমার এখনকার প্রশ্ন, শহর এবং শহরে বসবাসকারী এবং প্রান্তিক নারীরা কিভাবে তাদের শিশুদের একজন অভিভাবক হিসেবে এই ধরনের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচেতন করতে পারেন, বা অভিভাবকত্বের জায়গা থেকে তারা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? একটা যেটা করতে পারে অভিভাবকটা, সেটা হচ্ছে যে এই যে ফেসবুকের মাধ্যমে যে পরিচিত নিজেকে যে তুলে ধরা, সোশ্যাল মিডিয়াতে যে নিজেকে তুলে ধরা, এই জায়গার ওরিয়েন্টেশনটা আসলে প্যারেন্টসদেরও লাগবে।
আমরা শুধুমাত্র টার্গেট করছি যে তরুণদের, আমরা বিভিন্ন ধরনের সচেতনতা প্রোগ্রামগুলো করছি, কিন্তু একই সাথে প্যারেন্টসদেরও এটার বিষয়ে সচেতন করবো। এটা গেল প্রথম। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে তুলে ধরবো, কিভাবে পরিচিত করব, সেটা নিয়ে কিন্তু আমাকে একটু ভাবতে হবে। কোথায় কোন জায়গায় কোন তথ্য দিব, কোন ছবি দিব, কারণ ওখানে কিন্তু অনেক অপশন আছে। আপনি কতটুকু রেস্ট্রিক্ট করতে পারবেন, কিভাবে করবেন, এবং এই প্রত্যেকটা সোশ্যাল এই যে মিডিয়ার যে অ্যাপস গুলো আছে ওখানে ইনস্ট্রাকশন গুলো আসলে আমাদের যারা ব্যবহারকারী তারা ওইভাবে আসলে আমরা করছি না। আরেকটা যেটা ভাষা, ওখানে বেশিরভাগই কিন্তু ইংলিশে, হ্যাঁ, বাংলায় কিন্তু ওই জিনিসের ওইভাবে কিন্তু নাই আসলে। এখন যদিও কিছু কিছু বাংলায় করা হচ্ছে সচেতনতার কাজে ব্যবহার করার জন্য। আরেকটা জিনিস একটু অভিভাবকরা যদি মাথায় রাখে, সেটা হচ্ছে যে এই যে বন্ধুত্ব, ফেসবুকের যে ফেসবুক ফ্রেন্ড বা ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা আমরা বলছি যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমি ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ, কোনো কিছু বাজ বিচার না করে। কিন্তু যেই বাচ্চাটা ছোটবেলা থেকে বেড়ে ওঠা বন্ধু বা কলেজের বন্ধু, একসাথে পড়াশোনা করা বেড়ে ওঠা বন্ধু আর ফেসবুক বন্ধু যে এক জিনিস না, এটার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটাও কিন্তু একটু আলোচনার দরকার আছে। কারণ আমরা জানি ফেসবুকে কিন্তু ফেক আইডি দিয়ে এক একজন একাধিক আইডি ওপেন করে থাকে, এবং নিজের পরিচয় হাইড করারও যেমন সুযোগ আছে, নিজেকে এক্সপোজ করারও অনেক সুযোগ আছে। এবং এক্সপোজের ক্ষেত্রেই একটু লিমিট রাখা, আমি আসলে কোথায় কিভাবে কতটুকু। আপা, আমরা আলোচনার যে অংশে ছিলাম যে বন্ধুত্বের সূত্রটা খুঁজে বের করা, যে কার বন্ধুত্বের মাধ্যমে আসলে একজন মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সেই অংশ থেকে যদি আপনি কন্টিনিউ করতেন। যেটা বলছিলাম আমি, যে আসলে ওই সোর্সটা, যে সে যাকে বন্ধু রিকোয়েস্ট পেয়ে যে যাকে অ্যাকসেপ্ট করবে, সেই বন্ধু আসলে কার মাধ্যমে সেই বন্ধুর প্রস্তাবটা এসছে, তার এটা একটু চেক করা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা যে বিষয় আছে যে ওখানে আমি যার ফ্রেন্ড, মানে যাকে আমি ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবো, সে কি আসলে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা আমার লাইফে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেই ফ্রেন্ডকেই আমার করতে হবে, নির্বাচনটা আমাকে ওইভাবেই করতে হবে যে তার দ্বারা যেন আমি আবার হয়রানির শিকার না হই, আমি কোনো মন্তব্যের শিকার না হই, কুমন্তব্যের শিকার না হই, কুপ্রস্তাবের শিকার না হই। সেই জিনিসটা আসলে একটু আমাদেরকে সেই এটা থাকতে হবে। আর যে বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি, যেমন শক্তিশালী পাসওয়ার্ড, কারণ আমরা এখন শুনি যে 12 ডিজিটের পাসওয়ার্ডও হ্যাকিং হয়ে যাচ্ছে, এখন বলা হচ্ছে যে 14 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তারপরে স্ক্যাম কোনগুলো সেগুলো আসলে চেনা। তারপরে মাল্টি ফ্যাক্টর যে অথেন্টিকেশন যেটা বলা হচ্ছে, সেই জিনিসটা আসলে ইনশিওর হচ্ছে কিনা, আমি যে ইউজ করছি মোবাইল সেই জিনিসটা আমি ইনশিওর করছি কিনা। তারপরে সফটওয়্যারগুলো আপডেট দেওয়া, কারণ আপডেটের তথ্যগুলো কিন্তু আসছে, ওটা কিন্তু আমরা সবসময় খেয়াল করি না। আরেকটা যেটা আছে যে আমরা এখন কিন্তু প্রায়ই দেখি যে এআই কে ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করা, এটা কি আসলে আমি এটা করবো কিনা। কারণ আমরা জানি যে এখন এতটাই স্ট্রং হয়ে গেছে টেকনোলজি, যে মোবাইল আপনি যদি কোনো জায়গায় অসতর্কভাবে রেখে দেন, সেটাও যে আপনার কোন তথ্য কোথায় চলে যাবে, কারণ উই আর কানেক্টেড উইথ গ্লোবাল ভিলেজ, এটা তো আমরা জানি, সারা পৃথিবীর সাথে আমরা এখন কানেক্টেড, এবং সোশ্যাল মিডিয়া তো আমাদেরকে সেই কোথায় নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আসলে ইমাজিনও করতে পারছি না। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর কিছু জিনিস আছে যেমন কান্ট্রি কনটেক্সটে আমরা যদি দেখি, যেমন অনেকে বলে যে আমি হয়রানির শিকার হয়েছি, আমি ফেসবুকে রিপোর্ট করছি, কিন্তু আসলে ওরা বুঝতেই পারছে না। তো যেটা হয় যে আমাদের যে এক দেশের বুলি আর এক দেশের গালি, এরকম যে কিছু শব্দ আছে, যে ওদের যে ল্যাঙ্গুয়েজ আছে, কোড ল্যাঙ্গুয়েজ, সেখানে হয়তো বা আমার দেশে যেই শব্দগুলো যেগুলো মানে গালির মধ্যে পড়ে বা কিছু, সেটা হয়তো বা ওর কোডে নাই, সেই জন্য হয়তো বা ওই জিনিসটা সে করছে না। এটা কিন্তু আমি প্রায় সময় শুনি যে ও রিপোর্ট করলেও সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, পরে যখন জিজ্ঞেস করি তখন ওরা ওই জিনিসটাও বলে। তো এগুলো আসলে আমাদেরকে মানে ব্যবহার যারা আমরা করব, অন্তত সচেতনতার যে বিষয়গুলো বারবার বলা হচ্ছে, এটা আমাদের প্র্যাকটিসে আনতে হবে, তাহলে কিন্তু প্রিভেনশনের জায়গাটা একটু স্ট্রং হবে। আর পাশাপাশি যেটা প্রিয়া যে বললো যে আইনের মাধ্যমে যে প্রতিকার,
সেই চর্চাটাও আমাদের করতে হবে। যদিও আমরা জানি যে এখন পর্যন্ত 6টা ডিভিশনে কিন্তু আছে, ওই পুলিশ সাইবার সাপোর্ট ইউনিট আছে, ওইটা ডিভিশনে আছে। বাট ডিভিশনে থাকলে যে প্রত্যন্ত অঞ্চলে সে ওখানে কিভাবে তার সমস্যা রিপোর্ট করবে, সেইটার সাপোর্ট তো আসলে ওইভাবে নাই। এগুলো আসলে কিন্তু অনেক বড় একটা। ধন্যবাদ আপা। আমি যদি আমার শেষ প্রশ্ন নিয়ে প্রিয়া আপুর কাছে ব্যাক করি, প্রিয়া আপু আপনার কাছে আমার শেষ প্রশ্ন হলো, সাইবার সহিংসতার শিকার ব্যক্তিরা যেন আইনি পদক্ষেপ নেয়ার ব্যাপারে সচেতন থাকেন, তাই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি প্রথমে একটু এটা মানে এক্স্যাক্টলি কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে এই যে বারবার আইনের অস্পষ্টতার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আইন অনেক স্পষ্ট হলেও সেটা প্রয়োগের ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে, যে সেটা আসলে প্রয়োগ কিভাবে হচ্ছে। আপনি সবসময় যদি খালি অপপ্রয়োগ করারই চেষ্টা করেন, কিন্তু যত স্পষ্ট আইনি হয় সেখানে অপপ্রয়োগ করার সুযোগ রয়ে যায় সামহাউ দি আদার। কিন্তু এটার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আমাদের একটু গ্রো করা দরকার, যে এই যে কোনো মামলা নিল না কেন, হ্যাঁ মামলা করতে চেয়েছে হলো না কেন, এই সাইটগুলোতে যদি আমরা একটু দেখি, সেখানে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা আমরা যদি আর একটু দক্ষ করতে পারি, তাহলে হয়তোবা আমাদের নিজেদেরও সবার একটু আস্থা বাড়বে যে হ্যাঁ আমরা তো অ্যাকচুয়ালি মামলা করতে চাইলে করতে পারবো, সেটা অ্যাকচুয়ালি দরকার। আর সহজ করে দেয়া উপায়টা, এই যে আপাও বারবার বলছিল যে ডিভিশন গুলাতে আছে সাইবার সাপোর্ট গুলা, পুলিশের যে ইউনিট গুলো আছে ওদের সাপোর্ট গুলা, প্লাস বিভিন্ন ইউনিট আছে আলাদা আলাদা। সো এই যে এতগুলো ইউনিট, ওগুলা মানে কোনটাতে আসলে গেলে আপনি কোনো প্রতিকার পাবেন সেটা একটু সহজ করে দেয়, এবং সেটার ব্যাপারে সচেতনতা বাড়ানো মানুষের, যাতে আমার এত রিসার্চ করতে না হয় সেটা নিয়ে, আমি যাতে অ্যাকচুয়ালি জানি যে আমি এখানে করলে আমি এক্স্যাক্টলি এই নম্বরে করলে আমি এই সাহায্যটা পাবো, সিম্পল, সেটা একটা জিনিস। আরেকটা যে অ্যানোনিমাস রিপোর্টিং এর কিছু ব্যাপার থাকা দরকার, তাইলে হয়তোবা অনেক আস্থা বেড়ে যায় যে হ্যাঁ আমি কমপ্লেইন করলে আমার কন্টেন্টটা সুরক্ষিত থাকবে, বা আমি ওটা এখনই সরাতে পারি চাইলে। বিকজ আপনি মামলা করবেন দেখে কন্টেন্টও সরাবেন না, সেটাও একটা অনেক বড় টেনশন হয়ে থাকে, এবং আমরা দেখেছি সেটা প্র্যাকটিক্যালি হতে। ইভেন এই যে প্ল্যাটফর্মের অনেক কমপ্লেইন, মানে যারা আছে ভুক্তভোগী, অনেকেরই এই কমপ্লেইনটা থাকে যে আমি তো সরাতেও চাচ্ছি কিন্তু মামলাও করতে চাচ্ছি, সো দুইটাই একসাথে তো হয় না। সো সেটা মানে এই যে সংরক্ষণ করাটা উইথ অল ডেটা প্রোটেকশন দেখে, সবকিছু দেখে কিভাবে করা যায় সেগুলো ব্যবস্থা আছে, অন্যান্য দেশে আছে। তো সেটা দেখে যদি সেসব পদক্ষেপ সরকার থেকে নেওয়া হয়, তাহলে আর কি অনেক সুবিধা হয়ে যায় ভুক্তভোগীদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ফেরদৌসী আপাকে, ধন্যবাদ প্রিয়া আপুকে। থ্যাংক ইউ আমাদের আজকের এই ব্লাস্ট সংলাপে তাদের অভিজ্ঞতার আলোকে মূল্যবান মতামত তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে।